হৃদের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি স্থায়িত্ব হলো। পরনের জ্যাকেটটা গা থেকে খুলে ছুঁড়ে মারল নিচে। চোখগুলো রক্তবর্ণ ধারণ করলেও ঠোঁটে তার হাসি বিদ্যমান। শার্টের হাতা কোণই পর্যন্ত উঠাতে উঠাতে এগিয়ে গেল লোকটার দিকে। লোকটা গান তাক করে বলল, কি হলো, বেশি হিরোগিরি করবি না, তোর সাথে ডিল করতে চেয়েছি, চুপচাপ আমার কথা মেনে নি, এগোবি না বলছি না, আমার এখানে অনেক লোক আছে তোকে। লোকটার কথা শেষ হতে হৃদ হুট করে পা উঠিয়ে কিক মেরে লোকটার হাত থেকে ফেলে দিল গানটা। গান গিয়ে লেকের পানিতে ডুবে গেল। লোকটাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে পকেট থেকে গান বের করে লোকটার পা বরাবর শুট করলো হৃদ। লোকটা চিৎকার দিয়ে পা ধরে লুটিয়ে পড়লো নিচে। হৃদ বাঁকা হাসি দিয়ে গান ঘুরিয়ে বলল, গান হাতে নিয়ে যদি শুটি না করিস তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না, জল মেশানো দুধের মতো পাংশুটে। লোকটার পা ধরে অবাক হয়ে তাকালো হৃদ। দাঁতে দাঁত চেপে লোকটার কাছে গিয়ে হাতে পাড়া দিয়ে হিসিয়ে বলে, কি ভেবেছিস আমাকে সামান্য গান দেখিয়ে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে যাব? হ্যাঁ, হৃদকে এত সহজ ভাবা বোকামি ছাড়া কিছুই না। তোর সাহস তো কম না, তুই আমার স্ত্রীকে নিয়ে আমার সাথে ডিল করছিস। তোকে তো আমি। লোকটার ক্ষতস্থানে পা দিয়ে লাথি মারল হৃদ। ব্যথায় চোখ মুখ বিকৃত হয়ে গেল লোকটার। হৃদ হিংস্র গলায় বলল, তোর কোন বাপকে ডাকবি ডাক, আমিও দেখি কার কলিজায় কত পানি। তোদের মতো চামচিকাদের খুঁজে বের করা আমার কাছে কিছুই না, তবে কষ্টটা কমিয়ে দিলি। এবার তোর মাধ্যমেই তোর উপরের বাপকে খুঁজে পাবো। হৃদ লোকটার পা ছেড়ে দূরে গিয়ে ফোন বের করে। ওপাশ থেকে কল রিসিভ হতেই বলে, কনসার্টের পেছন থেকে একে তুলে নিয়ে যা, খাতির যত্ন কর, স্পেশাল ট্রিটমেন্ট আমি করব। তুষি মুখ বের করে ওয়াশরুম থেকে ঘরে উকি দিল। ঘরে ফাঁকা দেখে স্বস্তি পেয়ে ঘরে এলো। পরনে শাড়ি ঠিক করে ভেজা চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। ঘড়ির দিকে তাকাতেই তুষি চুপ হয়ে গেল। সবে 7টা বাজে। এত আগে সে কখনোই এর আগে ওঠেনি, আর আজ তাকে এত তাড়াতাড়ি উঠতে হয়েছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকাতেই দেখলো বেডশিট আগের মতোই আছে। চেঞ্জ করার কথা বেমালা মালুম ভুলেই গেছে সে। তুষি ঠোঁটে ঠোঁট চেপে বিছানার দিকে তাকিয়ে রইল। এখন তাকে আবার এটা চেঞ্জ করতে হবে। ধুর, তুষির মুখ লটকিয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই দরজা খুলে আরাফ ঘরে এলো। তুষি ঘাড় ঘুরিয়ে আরাফের দিকে তাকালো। আরাফের চুলগুলো ভেজা, এখন আর উদাম নেই। পরনে ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট। তুষি দ্বিতীয় দফায় ক্রাশ খেয়েও চোখ সরালো। হাতের তোয়ালে চেয়ারে ঝুলিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। চাপা শ্বাস ফেলে বিছানায় হাত দিতেই আরাফ খপ করে হাত ধরে ফেলল। তুষি হাতের দিকে তাকিয়ে ভ্রু কুচকে আরাফের দিকে তাকালো। আরাফ কটপট চোখে তাকিয়ে বলল, তুমি যে মাথার ভিটামিনের অভাবে ভুগছো বেশ বুঝতে পারছি। এখানে হাত দিচ্ছ কেন? আমাকে দেখে শিক্ষা হয়নি? শরীরে দাগ বানাতে চাও নাকি? তুষি হাত ছাড়িয়ে ঠাস করে বলল, আপনার মাথায় সমস্যা? আমার গায়ে দাগ থাক, যা মন চায় তাই থাক, আপনার কি যত সব। আমার কি হবে? নাথিং, বাট এটা পর ভরা মানুষের সামনে বাইরে যাবে, গায়ে এমন দাগ দেখলে ব্যাপারটা কি হবে বুঝতে পারছো? তুষির মনে হলো কেউ তার উপর জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। আরাফের কথার মর্মার্থ বুঝতে পেরে চোখ মুখ কুচকে বলল, ছি, কি সব কথা। আরাফ ভাবলেশীন চোখে তাকিয়ে হাত দিয়ে চুল ঝেড়ে এক ভ্রু উঁচিয়ে বলল, ছির কি আছে? আমি বলেছি তোমার গায়ের দাগ দেখে ভাববে বিয়ের প্রথম রাতেই স্বামীর হাতে মার খেয়ে বড় কপালের তকমা লাগিয়ে ফেলেছ, সেটা বোঝাতে চেয়েছে। মাইন্ড ঠিক করো। তুষি বিরক্ত চোখে তাকালো। আরাফকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে সবার আগে রান্নাঘরে গেল। মিসেস আঞ্জুমান নিজ হাতে সকালের নাস্তা বানাচ্ছেন। তুষি সলজ্জ চোখে তাকিয়ে ধীর গলায় বলে, আমি বানিয়ে দেই, তুমি বলে দাও কি করব। মিসেস আঞ্জুমান হাসি মুখে তাকালেন। তুষির দিকে তাকিয়ে রুটি বেলায় মনোযোগ দিয়ে বলেন, আজকে বানাতে হবে না, আজ তো আমি করে ফেলেছি, তুমি অন্যদিন বানিয়ে দিও। আরাফ উঠেছে? তুষি ছোট্ট করে বলল, জি। মিসেস আঞ্জুমান ঝটপট 4টা রুটি, 2টো বাটিতে মাংসের তরকারি আর 2 কাপ কফিতে ট্রেতে করে ফটাফট সাজিয়ে নিলেন। তুষি চেয়ে রইল শুধু।
মিসেস আঞ্জুমান ট্রে তুষির হাতে দিয়ে হাসি মুখে বলে, তোমরা নাস্তা করে ফেলো, একটু পর সবাই উঠে পড়বে আর বউ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। খাওয়ার সুযোগ হবে কখন কে জানে। তোমরা নাস্তা করে ফেলো, আজ আবার বউ ভাতের অনুষ্ঠান আছে। তুষির কেমন যেন লাগলো। অন্তত নাস্তাটা তো তার বানানো উচিত ছিল। মিসেস আঞ্জুমান সেটা বুঝতে পেরে মিহি গলায় বললেন, মন খারাপ করো না, এসব ঝামেলা শেষ হলে তুমি সংসারের কাজে হাত দিও। এখন ঘরে গিয়ে দুজন নাস্তা করো। তুষি হুম বলে ঘরে চলে গেল। ঘরে গিয়ে টি টেবিলের রেখে বারান্দায় তাকালো। আরব ঘরে নেই, মানে বারান্দায় আছে। তুষি এক কাপ কফি নিয়ে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে তুষি টাসকে খেয়ে গেল। আরব সিগারেট টানছে। তুষি হা হয়ে দাঁড়িয়ে রইল। আরব স্মোক করে জানা ছিল না। তুষি হাতের কাপ টেবিলে রেখে ধপ গলায় বলল, এমা আপনি সিগারেট খান? আরব চমকে গেল। তুষিকে দেখে বিব্রত বোধ করলো। এভাবে তুষির সামনে ধরা খাবে ভাবেনি। সিগারেট খাওয়ার নেশাটা কিছুদিন ধরে হয়েছে, সব সময় না, উঠার দু একটা টান দেয়, এই আর কি। আরব সিগারেটটা ফেললো না। তুষি সচকিত চোখে তাকিয়ে পুনরায় বলল, আপনি সিগারেট খান কবে থেকে? আরব অস্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ধরা গলায় বলল, কি তোমাকে বলতে হবে কেন? আমি জবা থেকে খাই। মাইন্ড ইউর ওন বিজনেস। তুষি ঠোঁটেলিয়ে হেসে বলে, আমার কিচ্ছু না। আচ্ছা, এটা টেস্ট কেমন? আমাকে একটু খেতে দিবেন? একটা নিব শুধু। স্কুলে আমার এক ফ্রেন্ডকে দেখেছিলাম খেতে, সেই থেকে ইচ্ছে জাস্ট একটা নিব, দিবেন না? আরব বোকা চোখে তাকালো। এসব কি বলছে এই মেয়ে? তুষি উত্তরের আশায় তাকিয়ে আছে। আরাফ অবাক হয়ে বলল, আই ইউ ম্যাড তুষি? তুমি সিগারেট খেতে চাইছো? চোরই তোমার সব দাঁত ফেলে দেবো, বেয়াদব মেয়ে। তুষি জোর গলায় বলল, না না, আমি খাবই, প্লিজ জাস্ট একবার, আর কখনোই খাবো না, প্লিজ। বলতে বলতেই তুষি হাত বাড়িয়ে সিগারেটটা নিতে গেল। আরাফ হাত সরিয়ে চোখ রাঙিয়ে তাকালো। তুষিও কম না, এগিয়ে গিয়ে আরাফের কাঁধে হাত রেখে আরেকটা হাত উঁচিয়ে সিগারেট ধরার জন্য লাফাতে লাগলো। আরাফ ব্যালেন্স রাখার জন্য তুষির কোমরে এক হাত রাখলো। তুষি লাফিয়ে যাচ্ছে। আরাফ ধমকে উঠে বলে, থামবে তুমি? বলেছি না একবারও না। লাফানো বন্ধ করো। কেন কেন? আপনি খেলে আমি খেতে পারবো না কেন? দিন। আরাফ তুষির কোমরে চাপ রেখে টান মেরে বুকের সাথে জড়িয়ে ধরলো। তুষি কপাল কুঁচকে তাকালো। লাফালাফি থেমে গেছে তার। আরাফ হাতে সিগারেট ফেলে দিল নিচে। গরম চোখে তুষির দিকে তাকিয়ে কোমরে চাপ দৃঢ় করে তুষিকে নিজের মুখ বরাবর নিয়ে এলো। ফাটা গলায় বলল, আমি যা করব সেটা তুমি চাইলেই করতে পারবে না। অ্যান্ড ইউ ডোন্ট নিড এনি প্রুফ। সো আমি পারলে তুমি পারবে না কেন? এসব ফালতু চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। আরাফের গরম নিঃশ্বাস তুষির মুখে গলায় পড়তেই তুষি দ্রুত ছাড়িয়ে অন্যদিকে ঘুরল। আরাফ চোখ ছোট্ট করে তাকিয়ে টেবিল থেকে কফি নিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে সামনে তাকিয়ে কফির কাপে চুমুক দিল। তুষি আর চোখে একবার তাকালো। কালো টি শার্টে আরাফের উজ্জ্বল শ্যামলা গায়ে যেন মানিয়েছে। তুষি চোখ সরিয়ে নিল। এই লোকের উপর আর ক্রাশ নামক বাস খাওয়া যাবে না। তুষি মুখ ভেঙচি দিয়ে আঁচল দুলিয়ে বারান্দা থেকে বের হতে হতে গেয়ে উঠল, একখান সিগারেট চাইলাম, সিগারেট দিল না। তোমার সাথে কিসের পিরিত? হৃদ লিফট থেকে বের হয়ে ডান দিকে গেল। হাত ঝাড়তে ঝাড়তে কপাল কুঁচকালো। আঘাতের জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ব্যান্ডেজ চেঞ্জ না করলে ব্লাড বের হওয়া বন্ধ হবে না। হৃদ স্বভাবতই ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা নক না করে ডাবল ক্লিক করে ডোর খুলতে নিয়েও থেমে গেল। দরজা আগে থেকেই খোলা, শুধু চাপানো ছিল। হৃদ ভ্রু কুঁচকালো। কিছু মনে হতে আটকে উঠল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। উদ্ভ্রান্তের মতো দরজা ঠেলে ভেতরে গেল। নিশাতের নাম ধরে ডেকে এ ঘর সেই ঘরে পাগলের ন্যায় দৌড়ে গেল। সারা ঘর ফাঁকা। হৃদের বুক ধরফর করছে। আবারও বুঝি নিশাত তাকে ছেড়ে গেল। হৃদ ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। সিঁড়ি ভেঙে হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস টানলো। অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়ানো দারোয়ানের কাছে গিয়ে আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়ল, চাচা, নিশাদকে দেখেছেন? ও কি নিচে নেমেছিল? দারোয়ান নিশাতকে চেনেন, তাই নাম বলার সাথে সাথেই বললেন, না তো বাবা, দেখি নাই তো। হ্যাঁ রে। হৃদ মাথার চুল টেনে এদিক ওদিক তাকালো। শ্বাসনালী কম্পিত হচ্ছে তার।
চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে মাথায় এসে বাড়ি খেলো কথাটা। এক মুহূর্ত ব্যয় না করে পুনরায় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। দারুণ চিন্তিত মুখে সেদিকেই চেয়ে রইল। বিশাল বটগাছের কোণে দুটো হলুদ পাখি জড়সড় হয়ে বসে আছে। আকাশের নীলাভ রঙের পরিবর্তে আধার বৃষ্টির আগমনের বার্তা নিয়ে এসেছিল খানিক আগে। সেই বার্তার সূত্রপাতে কিছুক্ষণ বাদেই আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামল। ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝংকার তুলতে ব্যস্ত হয়ে গেল ঘন বর্ষণের আকাশ। ঝুম বৃষ্টি আর ঝরা বাতাসের খেলায় প্রশান্তি অনুভব করল তুষি। বৃষ্টি দেখতে তার খুব ভালো লাগে। মধ্যাহ্নের কড়া রোদে বিক্ষিপ্ত হওয়ার সুযোগ দিল না এই বর্ষণ। তুষির মন নেচে উঠল। রেলিংয়ে দুহাত রেখে বাইরের দিকে মুখ এগিয়ে দিল। বৃষ্টির ঝাপটা ছিটকে এসে মুখে পড়তেই ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটল। বাতাসের তালে তালে তুষির চুল, শাড়ির আঁচল উড়ছে। বৃষ্টি বিলাসে মতো ছিল তুষি। চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে নিতেই আকস্মিক বজ্রপাতে কান ফাটানো আওয়াজ হলো। নিমিষে চোখ মুখ কুঁচকে লাফিয়ে উঠল। বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে রইল। তুষি পলক ঝাপটে বুকে হাত ঘষে ধীর গলায় নিজেকে সান্ত্বনা দিল। থাম ভাই হার্ট, এত লাফালাফি করিস না। এটা আমার কাজ, তোর কাজ নয়। হার্টের মালিক যখন লাফালাফি নিয়ে ব্যস্ত, তখন হার্ট কি দোষ করেছে? The proverb says like dog, like hammer. বিদ্রুপের সুর টেনে আরাফের বলা কথাটা কর্ণগোচর হতেই তুষি পেছনে ফিরল। আরাফ বুকে হাত গুজে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটে তুচ্ছতার হাসি। তুষির গা জ্বলে ওঠে সেই হাসিতে। কিছুক্ষণ আগে এতগুলো মানুষের ভিড় থেকে বের হতে পেরেছে। মেজাজ ঠান্ডা করার জন্য মরিয়া হয়ে গেছিল তুষি, নয়তো অনুষ্ঠানে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বৃষ্টি বিলাসের সিদ্ধান্ত। আর এই জাদ্রেল এসে তার মুডের 12টা বাজিয়ে দিবে এখন। তুষি কথা না বলার পণ করল। মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে আরাফের অগোচরে মুখ ভেঙচি দিল। কিয়ৎক্ষণ পর আরাফের গম্ভীর কণ্ঠ শোনা গেল। ভিজে যাচ্ছ তুমি, ঘরে এসো। যাব না, আপনি যান। তুষি ঝট করেই বলে ফেলল, এই লোকের সব কিছুতেই সমস্যা। সে বৃষ্টিতে ভিজছে, তাতে তার সমস্যাটা কোথায়? আশ্চর্য ব্যাপার স্যাপার। হ্যাঁ। ক্ষুদ্র সময় পার হলো। আরাফের সারা শব্দ নেই। তুষি সংশয় প্রকাশ করলো। সে না বললো আর আরাফ ভালো ছেলের মতো সেটা শুনেও চলে গেল। আরাফ চলে গিয়েছে কিনা দেখার জন্য তুষি মন আনচান করে ওঠে। কপাল কুঁচকে পেছনে তাকাতেই ভরকে গেল। আরাফ ঠায় সেভাবে দাঁড়িয়ে আছে, একইভাবে দেয়ালে ঠেস দিয়ে বুকে হাত গুছে, কপালে অ্যাজ ইউজুয়াল কিঞ্চিত ভাঁজ। তুষি আমতা আমতা করেই বলল, আপনি যাননি এখনো? আরাফ হাত সোজা করে ঠিক হয়ে দাঁড়ালো। তুষির বাজু ধরে নিজের সন্নিকটে দাঁড় করিয়ে ছেড়ে দিল। অদ্ভুত চোখে তাকিয়ে রইল তুষির দিকে। পলকহীন অক্ষি যুগল আটকে গেল তুষির ভেজা মুখমণ্ডলে। গোলগাল মুখে জলের ফোঁটা ফোঁটা স্নিগ্ধতা গ্রাস করেছে যেন। আরাফ মুগ্ধ মন্ত্রের ন্যায় তাকিয়ে আছে। থাকার কারণ আরাফ রোবটের মতো তাকিয়ে থাকতে থাকতেই ঠোঁট নাড়িয়ে শান্ত গলায় বলল, ঘরে এসো তুষি, ভেজে শাড়ি পাল্টে নাও। আমাকে নিয়ন্ত্রণহীন হতে বাধ্য করো না। তুষি ভেবে পায় না এভাবে তাকিয়ে থাকার কারণ কি। আরাফ রোবটের মতো তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট নাড়িয়ে শান্ত গলায় বলে। তুষি চোখ নামিয়ে নিল। আরাফের বলা কথাটায় মাদকতা ছড়িয়ে দিল তার সর্বাঙ্গে। এলোমেলো হয়ে যাচ্ছে তার সবকিছু। তুষি চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। ঠান্ডা শরীরে ঝাঁকুনি লাগছে বারবার। আরাফের সন্নিকটে থাকার দরুন সবকিছু গুলিয়ে ফেলছে। তুষি চোখ নামিয়ে কোনো মতে জবাব দিল, আর একটু ভিজি প্লিজ। আরাফের হুঁশ ফিরে এলো। তার কথার অবাধ্যতা করেছে তুষি। বুঝতে পেরে ক্ষণিকের মুগ্ধতা কেটে পুরনো ফর্মে যোগদান করলো। বিরক্ত তার ছাপ ফুটিয়ে তুলে খ্যাপা গলায় বলল, নেক্সট বাসটা তোমার মাথার উপরে পড়বে, ইডিয়েট। রাস্তায় একটা মানুষ দেখেছ বা কাউকে ছাদে বা বারান্দায় দাঁড়াতে দেখেছ? এই বৃষ্টির মধ্যে কেউ ভূতের মতো আঁচল ছড়িয়ে এভাবে দাঁড়িয়ে থাকে? তোমাকে দেখে যে কেউ ভূত মনে করবে। আরাফকে পুনরায় নিজের আসল রূপে ফিরে যেতে দেখে ঝটপট চোখ উঠালো। আমতা আমতা না করে সোজা গলায় বলল, আমাকে ভূত বললেন? আমি যাব না এখান থেকে। আপনার কি? এই আপনি যান তো, আমি এখানেই থাকবো যতক্ষণ ইচ্ছে থাকবো। আপনি যান আমার সামনে থেকে। আরাফ ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, ইয়া,
আমার শখ নেই তোমার সাথে বৃষ্টি বিলাস করার। আরাফ বারান্দা থেকে চলে যায়। তুষি নাক ফুলিয়ে কিছুক্ষণ অগ্নি চোখে তাকিয়ে থাকে আরাফের যাওয়ার দিকে। সে এমনিতেও এখন ঘরে যেত, কিন্তু এখন যাবে না। ঠান্ডা পড়ুক বাজ পড়ুক এখানেই থাকবে। হ্যাঁ, বৃষ্টির প্রকোপ কমবে বই বেড়েই যাচ্ছে, থামাথামির নাম নেই। তুষি মহাবিরক্তি নিয়ে আবারও বৃষ্টিতে ভেজার জন্য এগিয়ে গেল। তবে রেলিং ঘেঁষে দাঁড়ালো না। একটু একটু ভয় লাগছে, তবে তাও যাবে না। পুনরায় আধা ঘন্টা মেঘে আলোর ঝিলিক হলো। তুষি কান চেপে দূরে সরে গেল। সেকেন্ড ব্যয় না করে ফের গগন কাঁপানো আওয়াজে চোখ মুখ কুঁচকে গেল তুষির। বক্ষস্থল কাঁপছে তার। ইগোর কারণে ঘরেও যেতে পারছে না, আবার এখানে দাঁড়িয়ে থাকতেও পারছে না। তুষি দ্বিধায় পড়ল, ঘরে যাবে কি যাবে না করে মাথা চুলকালো। তখনই ঘর থেকে গমগমে গলায় আরাফের শিরোনামের লাইন পড়ে উঠল। এইমাত্র খবর পাওয়া জানা গিয়েছে উপজেলা মহল জোরেতে এক মানবীর আজকের বজ্রপাতের মৃত্যু। বৃষ্টিপাত হওয়ার পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঘরে আশ্রয় নেওয়া উচিত। ইদানিং বজ্রপাত একটি ভয়াবহ বিপদের মধ্যে একটি হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়া নয়, তবু পৃথিবীর কালের পরিক্রমায় নিস্তার নেই কারোর। তার সঙ্গতির কামনা করছে। তুষি ঝড়ের বেগে ঘরে চলে গেল। রাগান্বিত চোখে আরাফের দিকে তাকালো। আরাফ সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসে ফোনে এসব পড়ছে। তুষি জোরে পা চালিয়ে আরাফের কাছে গিয়ে ফোন ছিনিয়ে নিল। আরাফ কপাল কুঁচকে ফোন নেওয়ার জন্য হাত বাড়াতেই তুষি হাত পিছিয়ে নিল। আরাফ ভাবাবেগ গলায় বলল, ছিনতাইকারীদের মতো আচরণ করছে কেন? ফোন দাও। তুষি নিরুদ্বেগ গলায় ক্রুদ্ধতা মিশিয়ে বলল, দিব না ফোন। আপনার সমস্যা কি বলুন তো? আমাকে একটু শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করে না? আমি ওখানে ছিলাম, তাতে আপনার বাড়া ভাতে ছাই পড়েছে? বলুন তো পড়েছে? নিশ্চয়ই পড়েনি, তাহলে এমন করছেন কেন? আরাফ উঠে দাঁড়িয়ে তুষির হাত থেকে ফোন ঝাড়ি মেরে নিল। চোখ ছোট ছোট করে বলল, তোমায় কিছু বলেছি আমি? আমি তো জাস্ট আজকে নিউজ পড়ছিলাম। তোমার তো প্রবলেম কেন? ইউ মে গো। তুষির আগে ফুঁসতে লাগলো। এই লোকের তেরা বেঁকা কথা সে আর নিতে পারছে না। এরই মাঝে একজন দরজায় নক করে বলল পার্লার থেকে মহিলারা এসেছে, তুষি যাতে শাড়ি পরে নেয়, একটু পরেই সাজাবে। তুষি অসহায় চোখে আরাফের দিকে তাকালো। আরাফ ঠোঁট এলিয়ে হেসে তুষির মাথায় টোকা দিয়ে বলল, নাও, আবার সং সেজে বসে থাকার জন্য রেডি হয়ে যাও। আরাফ দরজা খুলে বাইরে চলে গেল। তুষি অসহ্য গলায় বলে ওঠে, উফ, এই লোকের সাথে থাকলে আমার জীবনটাই তেজপাতা হয়ে যাবে। ধুর। ছাদের কর্নারে বর্ডার ঘেঁষে দাঁড়িয়ে আছে নিশাত। চোখ বেয়ে অবিরাম ছুটে চলেছে ঘন বর্ষণের তোলপাড়। সেই জল আকাশের বুক থেকে নামা জলে মিলেমিশে একাকার হয়ে গেছে। বৃষ্টির মাঝে নিজেকে একদম হারিয়ে ফেলতে ইচ্ছে করছে তার। সর্বাঙ্গে লেগে থাকা অপবিত্রতার ছোঁয়া ধুয়ে ফেলতে ইচ্ছে করছে, তবে এতে লাভ কি? শরীরে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলতে পারলেও মনের ভেতর যে যন্ত্রণা বাসা বেঁধেছে তা কি আদৌ সম্ভব মুছে ফেলা, একেবারে নিঃশেষ করে ফেলা? জীবনের সবচেয়ে বড় ভুল করেছে ওমানকে ভালোবেসে, আর দ্বিতীয় ভুল করেছে হৃদকে ভালোবাসতে না পেরে। হৃদের ছোঁয়াতে যে পবিত্রতা আছে তা আগে কেন টের পেল না নিশাত? কেন আগে অনুভব করতে পারেনি? সেই খুন, হৃদের ভয়ানক মুখশ্রী, সবটা যখনই চোখের সামনে ভেসে ওঠে ততবারই ঘৃণায় গাড়িরি করত। অথচ এতে হৃদের দোষ কি আদৌ ছিল? তার জন্যই তো সে খুন করেছিল। ধরে নেওয়া যায় আসল খুনি সে নিজেই, কিন্তু সে এখনো সবটাই মেনে নিতে পারছে না। ভালোবাসার প্রথম ধাপেই তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ফলাফল শূন্য। সে দ্বিতীয়বার কারো ভালোবাসায় কিভাবে জড়াবে নিজেকে? কিন্তু অনুতাপে যে ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে তার। হৃদের ভালোবাসায় তো কোনো কমতি নেই, না আছে ছলনার রেশ। তাহলে সে তো অবিচার করছে। নিশা চোখ বন্ধ করে অশান্ত মনে কথার বুলি খুলল। আর কিছু ভাবতে নিতে গিয়েও ভাবনার সুযোগ পেল না। ডান বাহুতে টান পড়ায় সচকিত চোখে পেছনে তাকাতে ডান গালে থাপ্পড় পড়ে তার। ছিটকে পুনরায় বর্ডার ঘেঁষে উপর হয়ে পড়ে যায়। হৃদ নিশাতের কোনোই ধরে টেনে নিজের সামনে তুলে চিল্লিয়ে উঠে, কি করছিস এখানে? বল, কি করছিস? না বলে এখানে এসেছিস কোন সাহসে? এই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। আমাকে কি তোর রাস্তার কুকুর মনে হয়? পাগলের মতো ছোটাবি আমাকে দিয়ে। কেন এসেছিস বল, কেন এসেছিস?
আর কত ঠিক আর কত শাস্তি দিলে তোর শান্তি হবে বল? আজ এর একটা সিদ্ধান্তে আসা দরকার। আমি মরে গেলে শান্তি পাবি তুই? বল, মরে গেলে শান্তি পাবি? কথা বলছিস না কেন? উত্তর দে। নিশা ঝংকার তুলে কেঁদে ওঠে। বৃষ্টির আওয়াজও যেন হার মানল তার কান্নার কাছে। হৃদ হাঁপাচ্ছে রীতিমতো। নিশাদকে না পেয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল তার। সমস্ত কিছু থমকে গিয়েছিল। নিচে গিয়ে যখন দারোয়ান বলল নিশাদ নিচে যায়নি, তখন মনে হলো ছাদে যেতে পারে। লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেছে। ছাদে এসে নিশাদকে দেখে যেন তার হৃদয়ের কম্পন থেমে গেলেও রাগ মাথা চাড়া দিল। নিজেকে দমিয়ে রাখতে পারল না। দ্বিতীয়বারের মতো হাত উঠিয়েই ফেলল। নিশাতের কান্নায় হৃদয়ের মন গলল না। দাঁতে দাঁত চেপে নিশাদকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, কাঁদছো কেন? কাঁদতে বলেছি তোমাকে? উত্তর দাও। আর কত শাস্তি দিবে আমাকে? আমি মরে গেলে শান্তি পাবে? অ্যান্সার মি। নিশাদ কাঁদতে কাঁদতে বলল, আমাকে একা ছেড়ে দিন প্লিজ, আমি একটু একা থাকতে চাই। আই নিড স্পেস। হৃদের রাগ হুড়হুড় করে বাড়ল। নিশাতের দু বাহু টেনে নিজের সাথে মিশিয়ে নিল। ক্রুদ্ধ গলায় বলল, কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদতে বারণ করেনি তোমাকে? নিশাদ হেঁচকে উঠিয়ে বলল, আপনি চলে যান এখান থেকে, আমার ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে, প্লিজ একা থাকতে দিন। হৃদ কোনোভাবেই নিজের রাগ দমাতে পারছে না। নিশাতের কথায় তার রাগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। হৃদ নিশাদকে সরিয়ে দিল। নিশাদ বর্ডার ঘেঁষে মাথা নিচু করে কাঁদতে লাগলো। হৃদ কড়া চোখে তাকিয়ে পকেট থেকে নাইফ বের করে। নিশাদ চোখ তুলে হৃদের হাতে তাকাতে আটকে উঠল। ভীত সংস্রস্ত নিশাদ ভয়াতুর চোখে তাকালো হৃদের পানে। হৃদ নাইফ হাতে নিশাতের দিকে এগিয়ে গেল। নিশাতের শরীর হিম হয়ে আসছে। এসব ছুরি রক্ত ভয় পায় সে। হৃদ এগিয়ে গিয়ে নিশাতের হাতে ছুরি ধরিয়ে দিল। নিশাদ দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে তাকালো হৃদের দিকে। হৃদ অস্থির চোখে তাকালো। তার চোখে হয়তো পানি চিকচিক করছে, তবে বৃষ্টির পানিতে বোঝা দেয়। নিশাদ এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে। হৃদ নিশাদের ছুরি সমেত নিয়ে নিজের বাহু বরাবর তুলে। নিশাদ ঘাবড়ে যায়। হাত সরিয়ে নিতে গেলেও হৃদ শক্ত করে ধরে রাখে। মলিন হেসে ভেজা গলায় বলল, ইটস ইয়োর লাক চান্স। আমাকে মেরে ফেলার অনুমতি দিচ্ছি। কোনো অভিযোগ রাখবো না। যেইখানে তোমার জায়গা দিয়েছিলাম সেইখানটা ক্ষত বিক্ষত করে ফেলতে পারো। তাতে যদি তোমার শান্তি মিলে তাহলে তাই হোক। আমি ক্লান্ত নিশাদ, ক্লান্ত। নিশাদ ভারাক্রান্ত চোখে তাকালো। হৃদ এবার শক্ত গলায় বলল, চালাও ছুরি, মেরে ফেলো আমাকে। হৃদ নিশাদের হাত শক্ত করে চেপে নিজের বুক বরাবর আনতেই নিশাদ আটকে ওঠে। কি করছেন আপনি? পাগল হয়ে গিয়েছেন? আমার হাত ছাড়ুন প্লিজ, হৃদ ছাড়ুন। হৃদ ছাড়ল না। ছুরির নিয়ে ধস্তাধস্তি শুরু করে ফেললো তারা। নিশাদ না পেরে কম্পিত সুরে বলে উঠল, হৃদ, হয় আপনি হাত ছাড়বেন, নয়তো আমার মরা মুখ দেখবেন। সাথে সাথে হৃদ হাত ছেড়ে দিল। নিশাদ ছুরি দূরে ছুঁড়ে মেরে মুখে হাত রেখে ঝনঝনিয়ে কেঁদে ফেলল। ভাঙা গলায় বলল, চলে যান এখান থেকে, আপনি খুব খারাপ হৃদ, ভীষণ খারাপ। আমি যাব না এখান থেকে। সারাদিন সারা রাত বৃষ্টিতে ভিজে নিজেকে কলঙ্ক মুক্ত করব। নিজের কাছেই নিজেকে কলঙ্কিনী বানিয়ে ফেলেছি। হৃদ আরেকবার হাত উঠালো। নিশাদ কোনো দিক তাকালো না। হুমড়ি খেয়ে পড়ল হৃদের প্রশস্ত বুকে। জায়গা করে নিল নিজ উদ্যোগে। দুহাতে হৃদের পিঠ আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হৃদ চমকে গেল। দ্বিতীয়বারের মতো তার প্রেয়সী তাকে স্বইচ্ছায় জড়িয়ে ধরেছে। নিশাদের কান্নার এক একটা ধ্বনি যেন হৃদের বুক জর্জরিত করে দিল। অনলের তীব্রতা বেড়ে গেল। হতবিহ্বল হয়ে নিশাদের মাথায় হাত রাখলো। নিশাদ কেঁদেই যাচ্ছে। কতদিনের জমানো কান্নায় আজ হৃদের বুক ভাসাচ্ছে। হৃদের রাগ যেন মোমের ন্যায় গলে গেল। নিশাদের সান্নিধ্যে উবে গেল তার কঠোরতা। ছুঁয়ে গেল এক শীতল স্রোত সর্বাঙ্গে। স্নেহের হাতে নিশাদের মাথায় হাত রাখলো। সময় সাপেক্ষে বৃষ্টির তীব্রতা কমে গেল। বেশ সময় যাওয়ায় হৃদ স্বাভাবিক হলো। নিশাদের কান্নার শব্দ কমে যেতে এই আলতো হাতে সরিয়ে দিতে চাইলে নিশাদ শক্ত করলো হাতের বাঁধন। হৃদের বুকে মুখ গুজে ক্রন্ধনের অনভিমুখত্ব যেন আরো বাড়িয়ে দিল। জড়ানো গলায় বলল, আপনার আমার মধ্যে মিল কি জানেন? আপনিও ভালোবাসার কাঙ্গাল, আমিও ভালোবাসার কাঙ্গাল।
কিন্তু আপনি ঠিক ছিলেন আর আমি ভুল ভুল ঠিকানায় নিজের মাথা গোজার ঠাঁই পেতে চেয়েছিলাম। আমি চাই না নিজের অতীতে ফিরে যেতে। আমাকে মুক্ত করুন হৃদ। অতীতের পিছু টানে থেকে আমায় মুক্ত করুন, ক্ষমা করে দিন। আর সহ্য করতে পারছি না। হৃদ হতভম্ব হয়ে গেল। বাকশক্তি হারিয়ে ফেলতে পারে যে কোনো সময়। তার সম্পূর্ণাঙ্গিনী, যার দূরত্বতমা তার সান্নিধ্যতা চাইছে। তার সম্পূর্ণাঙ্গিনী, তার প্রিয়তমা তার সান্নিধ্যতা চাইছে। অতীতকে বিদায় দিয়ে নতুন করে জীবন সাজাতে চাইছে। নিশাতে জড়ানো কণ্ঠে থেমে গেল হৃদস্পন্দন। নিশাদকে টেনে সরিয়ে দিতে গেলেই আলগা হয়ে গেল নিশাদের হাত। নিশাদ জ্ঞান হারিয়েছে। হৃদ পাজা কোলে তুলে নিল। নিশাদ জড়সড় হয়ে হৃদের বুকের সাথে লেপ্টে আছে। হৃদ ধীর পায়ে হাঁটা ধরল সামনে। ছোট্ট প্রাপ্তির হাসিতে ছেয়ে গেল তার অধর কোণে। নিজের ঘরে গিয়ে শুয়ে দিল নিশাদকে। ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে প্রগাঢ় চুমো এঁকে দিল ললাটে। নিশাদের বিষণ্ণতায় ঘিরিয়ে রাখা মুখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল হৃদ, তোমার প্রতি করা এক একটা আঘাতের ফল ভুগতে হবে ওই জানোয়ারকে। কথা দিচ্ছি তোমায় দূরত্বমা, তোমার সমস্ত কষ্ট আমার ভালোবাসার জোরে শুষে নিব। সন্ধ্যাবেলা সেই হোটেলেই বউ ভাতের অনুষ্ঠান করা হয়েছে। আরাফ সোজা হয়ে বিরক্ত নিয়ে বসে আছে। এত মানুষের গিজগিজে আরাফের বিরক্ত লাগছে। বারবার কালো রঙের কোটটার কলার ঠিক করছে। তুষি বারবার এদিক সেদিক তাকাচ্ছে। তার পরিবারের থেকে কেউ আসছে না এখনো। কখন থেকে বসে আছে সে? তুষি সাদা আর অ্যাশ কালারের লেহেঙ্গা পরেছে। তুষি স্টেজে বসেও নড়েই যাচ্ছে। সিটে ভর দিয়ে একটু উঠে মেন দরজার দিকে তাকালো। উকিঝুঁকি মেরে কাউকে না পেয়ে ধপ করে বসে পড়লো। আরাফ বিরক্ত হয়ে তাকালো তুষির দিকে। বলল, নড়ছো কেন এত? ঠিক হয়ে বসো। গায়ে হলুদের অনুষ্ঠানের দিন যা করেছিলাম তেমন কিছু হয়ে গেলে আমার দোষ নেই। তুষি বিরক্ত হয়ে বলল, ভালো লাগছে না, কি করব? আজব তো, কেউ আসছে না কেন আমার বাসা থেকে? আরাফ বিদ্রুপ গলায় বলল, তোমাকে বিদায় দিয়ে স্বস্তি পেয়েছে। শান্তি নষ্ট করার জন্য কেই বা খাল কেটে কুমির আনে বলো তো? তুষির কপালের ভাঁজ দৃঢ় হলো। চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, বলেছে আপনাকে বেশি বুঝেন আপনি। দেখুন, আপনাকে বলে দিচ্ছি, আমি কিন্তু আজ ওই বাসায় যাবই। আরাফ অধৈর্য গলায় বলল, আচ্ছা যেও, এখন চুপ থাকো, একটু শান্তি দাও। এমনিতে চেঁচামেচিতে কানের বোকা নড়ে যাচ্ছে। প্লিজ শাট ইউর মাউথ। তুষি গাল বেঁকিয়ে অন্যদিকে মুখ লটকে তাকালো। মিনিটের মধ্যে আবার ঘুরে বসে আরাফের দিকে, বাহুর দিকে টোকা দিয়ে বলে, আচ্ছা নিশু আর হৃদ ভাইয়া আসবে না? ওরা এখনো আসলো না কেন? আরাফ চিন্তিত মুখে অন্যদিকে তাকিয়ে রইল। তুষি আবারও অধৈর্য হয়ে বলল, বলুন না, কোথায় ওরা? আসবে না এখানে? আরাফ কিছু বলার আগে পাশ থেকে একজন মহিলা রাশভারী গলায় ধমকে উঠলেন, আরে মেয়ে, এটা কি ধরনের বেয়াদবি? নিজের বিয়েতে নিজেই এভাবে লাফাচ্ছ? কখন থেকে দেখছি নড়েই যাচ্ছ। স্বভাব তো ঠিক লাগছে না। আমাদের আরাফের সাথে কি দেখে আনলো এই মেয়েকে আঞ্জুমান? কি একটা কাজ! এই মেয়ে, এই এত লাফালাফি করছো কেন? শান্ত হয়ে বসতে পারো না? তুষি আর আরাফ ফট করে তাকালো পাশে। চারজন মহিলা স্টেজে এসে পাশে বসতে বসতে কথাগুলো বলছেন। তুষি চুপ মেরে গেল। আরাফ তীক্ষ্ণ চোখে তাকালো মহিলাদের দিকে। আরেকজন মহিলা বলে উঠে, আজকালকার মেয়েদের স্বভাবই এমন, কোনো ধরনের ভদ্রতা নেই। এসব মেয়েরা দেখবে কিছুদিন পর স্বামীর সাথে ঝগড়া করবে, তারপর পর পুরুষের সাথে ভেগে যাবে, জানা আছে। তুষি ঠোঁট কামড়ে নিচে তাকিয়ে রইল। উত্তর তো দিতে ইচ্ছে করছে, কিন্তু এতে সমস্যা তারই হবে। আরাফ সরু চোখে তুষির নত মুখের দিকে তাকিয়ে কড়া চোখে মহিলাগুলোর দিকে তাকালো। গলা ঝেড়ে সোজা হয়ে বসে হাসি মুখে বলে, আন্টি, আপনাদের তো এখানে আমার স্ত্রীর খুদ ধরতে আনা হয়নি, আমি দেখে শুনেই এনেছি, তাই আপনাকে কষ্ট করে বলতে হবে না। আর আমি আমার স্ত্রীর চাঞ্চল্যতার জন্যই পছন্দ করি এত, এর জন্যই তো ওকে এত ভালোবাসি। আরাফ তুষির ডান হাত আঁকড়ে ধরল। তুষি চোখ বড় করে নিচের দিকে তাকিয়ে রইল। কি বলছে এসব আরাফ? ভালোবাসা উদয় হলো কোথা থেকে? মহিলাগুলোর দিকে তাকিয়ে আরাফ পুনরায় বলল, আন্টি, আপনি তো আমাদের পাশের ফ্ল্যাটেই থাকেন। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার বড় বৌমাকে বলবেন
হাজব্যান্ডের সাথে ঝগড়া করার সময় যাতে ভালোভাবে দরজা জানলা বন্ধ করে নেয়। আসলে প্রায় সময় তাদের ঝগড়ার শব্দে ঘুমোতে পারেনি, কিছু বলিও নি। বাট এখন তো বিয়ে করেছে, ওয়াইফ আছে, একটু পার্সোনালি টাইম স্পেন্ড করতে হবে, বুঝতেই তো পারছেন। তাই আগে সাবধান করে দিলাম, বিষয়টা দেখবেন। বলে আরাফ সকলের সামনে তুষিকে আঁকড়ে ধরা হাত উঠিয়ে উল্টো পাশে চুমু খেল। মহিলাগুলো চোখ বড় করে তাকিয়ে উঠে চলে গেলেন। তুষি চোখ নামিয়ে খিচে বন্ধ করে ফেলেছে। আরাফ নির্লজ্জের মতো সবার সামনে কি করলো ভাবতেই কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। আরাফ তুষির লজ্জাতুর মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে হাত ধরেই বসে রইল। নিকষ কৃষ্ণ রজনী, একগুচ্ছ মেঘ জমাট বেঁধে আছে নিকষ কালো আধার জুড়ে। ক্ষণে ক্ষণে আধার পাছে হুঠার ঝলক দিয়ে উঠছে। তুষির পরিবার কিছুক্ষণ আগে হোটেলে উপস্থিত হয়েছেন। তুষি মায়ের দেখা মিলতে অস্পষ্টভাবে কেঁদে উঠল। স্টেজে উঠে মিসেস অনিন্দিতা তুষিকে জড়িয়ে ধরেন। ইলু এসেছে, সে এসেছে পর থেকে তুষির পাশেই বসে আছে। আরাফ বেশ কিছুটা দূরে কয়েকজনের সাথে কথা বলছে। তুষি এক ধ্যানে আরাফের দিকেই তাকিয়ে আছে। সজ্জিত ডাগর ডাগর আঁখি মেলে তাকিয়ে রইল। আরাফের কথা বলার ধরন, কথার মাঝে মৃদু হাসি, সবকিছুই অবলোকন করতে মগ্ন হয়ে গেল সে। আরাফের ভালোবাসি কথাগুলো কর্ণগোচরে হয়ে বুকের বাঁ পাশে সজোরে ধাক্কা খেয়েছিল। সামান্য কথায় হৃদয়ের প্রকাণ্ড এক ঝড়ের সৃষ্টি হয়েছিল। আরাফের শক্তপোক্ত হাতের মাঝে নিজের হাত মুঠোতে পুড়ে নেওয়া কোমল স্পর্শ, সমস্ত কিছু যেন তুষিকে স্তব্ধ করে দিয়েছিল। সময়টা ছিল স্বল্প, তবে এক বিস্তর ভালো লাগা কাজ করেছিল তুষির হৃদয় জুড়ে। ইলু বেশ সময় নিয়ে পর্যবেক্ষণ করল তুষির চাহনি। শান্ত, স্থির, অচঞ্চল চোখ দুটো যে তার অতি অপছন্দের ব্যক্তিটির দিকে নিবদ্ধ তা ঠাউর করতেই ইলুর দৃষ্টি শুরু হলো। তুষির দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চিকন সুরে বলে উঠল, কোথায় তাকিয়ে আছিস? দয়া করে চোখ জোড়া, আমার দিকেও একটু ফিরা। কি আশ্চর্য, একদিনই এত প্রেম, চোখ ফিরাতেই পারছিস না? আগেই জানতাম, যতই বিয়ে করবি না বলিস না কেন, বিয়ে একবার হয়ে গেলে জামাই পাগল হয়ে যাবি। তুষির চোখ জোড়া ক্ষণিকের জন্য ইলুর দিকে ফেরাতে পারলেও স্থির করতে পারল না। পুনরায় চোখের স্থির দৃষ্টি আকর্ষণ করলো আরাফের পানে। মুহূর্তেই চোখাচোখি হলো। আরাফের দৃষ্টি গভীর হলো। তুষির চাহনি নিজের দিকে আবদ্ধ দেখে ভ্রু কুচকালো। আরাফ সেদিকে ভাবনার সাগরে ডুবে যাওয়ার আগে কল চলে এলো মোবাইলে। ফোনটা রিসিভ করে কানে তুলে বাইরের দিকে চলে গেল। তুষি বিস্তর হাসলো। ইলু সচেতনতার সহিত তাকিয়ে থাকলো তুষির নয়া রূপের দিকে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। বিকেলের দিকে যাওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত সময় নিয়ে তুষিদের পরিবার এসেছে। হোটেলের আয়োজনটা অন্যরকম করাই হয়েছে। আরাফ, তুষি, ইলু গাড়ির পেছনে সিটে বসেছে। মিসেস অনিন্দিতা একটা কাজে বাইরেই থাকবেন, কাজ শেষ হলে বাসায় চলে যাবেন। আরাফ জানলায় এক হাত রেখে গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। তুষি মাঝে বসেছে, তার পাশে ইলু। ইলু সাধারণত আরাফের সামনে কথা কম বলে, তাই সেও কানে ইয়ারফোন লাগিয়ে বাইরে তাকিয়ে আছে। তুষি মাঝে বসে হাঁসফাঁস করছে। আরাফের গম্ভীর মুখভঙ্গি দেখে জিজ্ঞেস করতে নিয়েও কিছু জিজ্ঞেস করলো না। দ্বিধা ভেঙে একটু ঘেঁষে বসলো আরাফের সাথে। মৃদু কণ্ঠে বলে উঠল, শুনুন। আরাফের বাইরে থেকে চোখ সরিয়ে তুষির দিকে তাকালো। তুষির অস্থিরতা ঘেরা মুখের দিকে তাকিয়ে নির্নিমেষ গলায় বলল, বলো। নিশু এলো না কেন? হৃদ ভাইয়া কি ওকে আসতে দেয়নি, নাকি অন্য কিছু হয়েছে? আরাফ তপ্ত শ্বাস ফেলে। পুনরায় বাইরে তাকিয়ে গম্ভীর মুখে বলে, নিশাদ অসুস্থ, হৃদ কল করে বলেছে আমাকে। তুষি কপাল কুঁচকে তাকালো। নিশাতের ঘন ঘন অসুস্থ হওয়ার কারণ বুঝতে পারছে না সে। তুষি কথা না বাড়িয়ে চুপ করে রইল। তবে কথা বলতে হবে নিশাতের সাথে। ওমানের কি হলো সেটাও জানতে হবে। সবকিছু ধোঁয়াশা লাগছে তার কাছে। নিজের বাড়িতে পা রাখতে আলাদা ভালো লাগা কাজ করলো তুষির। লেহেঙ্গা ধরে চারপাশে চোখ বুলাতে বুলাতে ঘরে গেল। ইলু দরজা লাগিয়ে নিজের ঘরে চলে যায়। তুষিকে এত মুগ্ধ হয়ে চারপাশে তাকাতে দেখে আরাফ সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, নতুন দেখছো নাকি? এত মুগ্ধ হয়ে যাচ্ছে সবকিছুতে? তুষি নির্নিমেষ চোখেতেই তাকালো আরাফের দিকে। আরাফের ক্লান্ত মুখশ্রীতে দৃষ্টি রেখে কিঞ্চিত হেসে বলল, হ্যাঁ, নতুন দেখছি। আরাফ খানিক থমকালো তুষিকে হাসতে দেখে। কোট খুলে বিছানায় রেখে শার্টের হাতা ফোল্ড করে কোনই পর্যন্ত নিল।
ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসলো। ওয়াচ খুলতে খুলতে বলল, এক গ্লাস পানি দিতে পারবে? তুষি কাল বিলম্ব না করে ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে চলে গেল। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি আর লেবু বের করলো। চপিং বোর্ডে লেবু কাটতে কাটতে ব্যস্ত হয়ে পড়ে সে। ইলু পানির গ্লাস হাতে রান্নাঘরে এসে তুষিকে লেবু কাটতে দেখে বলল, লেবু দিয়ে কি করবি? শরবত বানাবো। আচ্ছা আমায় দে, আমি বানিয়ে দিই। তুষি লেবু কাটা শেষ হয়ে গেছে ততক্ষণে। ইলুকে বারণ করে বলল, আরে না, আমি করে নিচ্ছি, তুই কি করতে এসেছিস কর। ইলু তুষির দিকে ভ্রু কুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তুষি শান্ত থাকা আবার তখন আরাফের দিকে তাকিয়ে থাকা ইলুর কাছে অস্বাভাবিক লাগছে। কিছু বলার জন্য উদ্যত হতে গিয়েও বলতে পারছে না। আড়ষ্টতা কাজ করছে। গ্লাস রেখে নিজেকে সংযত করে প্রশ্ন করেই বসলো ইলু। আচ্ছা তোর আর আরাব ভাইয়ের মধ্যে কি কিছু হয়েছে? তুষি হকচকিয়ে গেল। গ্লাসে চামচ নাড়ানো বন্ধ করে অবাক দৃষ্টিতে তাকালো ইলুর দিকে। ইলু ইতস্তত বোধ করে অন্যদিকে তাকালো। তুষি চোখ সরু করে জিজ্ঞেস করলো, কি হবে? ইলুর বর্তমানে পালিয়ে যেতে ইচ্ছে করছে, তবে তা না করে গমগমে গলায় স্পষ্ট হয়েই বলল, যা হওয়ার তাই হবে। তুই বুঝেছিস কি বলতে চাইছি আমি? তুষি ঘাড় ঘুরিয়ে আবারও কাজে মনোযোগ দিল। ইলুর কথার বিপরীতে কি বলবে জানা নেই। তুষি চুপ থাকাতে ইলুর ভেতর কেমন যেন ভয়ের তৈরি হলো। উত্তেজিত হয়ে তুষির হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, তার মানে হয়েছে, তোর চুপ থাকায় কিন্তু তাই প্রমাণ হচ্ছে। তুষি ফ্যাল করে তাকালো। ইলুর কথায় তুষির লজ্জা লাগলেও বিস্ময় কাটাতে পারছে না সে। বিরস মুখে বলল, কি বলছিস এসব? ইলু আচানক চেঁচিয়ে উঠল। উদ্ভ্রান্তের মতো বলে উঠল, এটা কি করলি তুষি? আগে জেনে নিতি যে আরাফ আদৌ তোকে ভালোবাসে কিনা, সারা জীবন তোর সাথে থাকতে চাই কিনা। কাজটা ঠিক হয়েছে বলতো? ভবিষ্যতে যদি আরাফ তোকে ছেড়ে দেয় তখন তুই কি করবি? তোর তো উচিত ছিল নিজেকে সময় দেওয়া, আরাফকে আগে পুরোপুরি বিশ্বাস করা যায় কিনা সেটা পর্যবেক্ষণ করা। কাল যদি তুমি ছেড়ে দেয় তোকে, কি করবি তখন? এই কোনো কুলই থাকবে না। তোর একটা লাইফ আছে, ক্যারিয়ার আছে, এসবের দিকে তোর সবার আগেই নজর দেওয়া উচিত ছিল। এসব দিকে আগেই পা বাড়ানো উচিত হয়নি, একদমই না। ইলুর কথাগুলো বলেই চলে গেল। তুষি হতবাক। ইলুর কোনো কথাই তার মাথা পর্যাপ্ত পরিমাণ অর্থ বের করতে পারেনি। ইলুকে এর আগে এতটা কাতরতা নিয়ে কথা বলতে দেখা যায়নি। তুষি বিমূঢ় হয়ে শরবত হাতে ঘরে চলে গেল। আরাফ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফোন নিয়ে বেডে বসেছে। তুষিকে ঘরে আসতে দেখে বিরস মুখেই বলল, পানি আনতে নদীতে গিয়েছিল নাকি? তুষি বিস্ময় কাটিয়ে আরাফের দিকে তাকালো। আরাফের দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, শরবত বানিয়ে দিলাম, তাই দেরি হয়েছে। আরাফ ভ্রু নাচিয়ে গ্লাসটা নিয়ে বলল, বললাম পানি আনতে, নিয়ে এলে শরবত। এত নদীর কারণ? তুষি পেছিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গহনা খুলতে ব্যস্ত হলো। তুষির অস্বাভাবিক আচরণে হতবিহ্বল হয়ে গেল আরাফ। ঝগড়া ছাড়া যে মেয়ে এক সেকেন্ডও থাকে না, বকবক করে মাথা খেয়ে নেয়, সে মেয়ে আজ এত চুপ। আরাফ গ্লাসে এক চুমুক দিয়ে রেখে দিল। বেড থেকে নেমে তুষির পেছনে দাঁড়ালো। তুষি সেদিকে কোনো খেয়াল নেই। সে ভাবুক চোখে আয়নায় তাকিয়ে কানের দুল খুলছে। আরাফ যে তার পেছনে এসে দাঁড়িয়েছে তার কোনো খবরই নেই। আরাফ আয়নায় তুষির দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে? মহিলাগুলো কথা কি বেশি গুরুত্ব দিয়ে ফেলে নাকি? এত চুপ কেন? তুষি ভাবলেশীন চোখে আয়নায় আরাফের দিকে তাকালো। কথার উত্তর না দিয়ে গয়নাগুলো টেবিলে রেখে ওয়াশরুমে পা বাড়াতে গেলে আরাফ খপ করে হাত ধরে ফেলে। তুষির দিকে তাকিয়ে কড়া গলায় বলে, স্ট্রেঞ্জ, কথার উত্তর দিচ্ছ না কেন? কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে, কথা বলছো না কেন? সমস্যা কি? তুষি নিরুদ্বেগ গলায় বলল, কি বলবো? এত চুপ কেন? এত কিছু জিজ্ঞেস করেছে, উত্তর দিচ্ছ না যে? এনিথিং রং? তুষি হাত ছাড়িয়ে ঠাস করে বলল, কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা, কি করব? আপনার জন্যই তো চুপ আছি। আর কি বললেন, ওই মহিলাগুলোর জন্য চুপ করে আছি? কখনোই না। আমি যার তার কথায় কান দেই না। ক্লান্ত লাগছে তাই চুপ আছি। এখন একটু ঘুমাই, কালকে দেখবেন ফুল এনার্জি নিয়ে ঝগড়া করব। ওকে? তুষি কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরাফ কপাল কুঁচকে তুষির যাওয়ার দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলে বলল, আজব একটা মেয়ে। সময়টা অন্ধকারে নিমজ্জিত রাতের প্রথম প্রহরের।
চোখ মেলল নিশাত। বাম কাত হয়ে শুয়ে থাকায় প্রথমেই নজরে এলো বারান্দায় ছড়িয়ে থাকা হলুদ রঙের আলোতে। দমকা হাওয়ায় জানলার দ্বার ঘেঁষে লাগানো পর্দাগুলো উড়ে বেড়াচ্ছে। নিমিলিত চোখ মেলে সেদিকে তাকিয়ে থেকে উঠে বসলো। ঘরে আলো জ্বালানো নেই, ফ্যান চলছে বিধায় বুঝলো কারেন্ট আছে। নিশাত গায়ে চাদর নিয়ে গুটিসুটি মেরে বসে রইল। জ্ঞান হারানোর পূর্বের সমস্ত ঘটনা মনে আছে তার। হৃদের ক্রুদ্ধ মিশ্রিত সেই বাক্যগুলো শ্রবণগ্রন্থিতে বারংবার বেজে চলেছে। আজ তার জন্য হৃদ নিজেই নিজেকে ক্ষত বিক্ষত করতে চেয়েছিল। কতটা বিষাদজনক ব্যাপারটা। সে তো ক্ষমা চেয়েছে, তবে ক্ষমা চাইলেই কি ক্ষমা করা যায়? কেন ক্ষমা করবে এই স্বার্থপর মেয়েকে, যে কিনা নিজের স্বার্থে ভালো থাকার জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল? আকাশ পাতাল ভাবনায় যখন নিশাত কাতর, তখন ঘরের আলো জ্বলে ওঠে। চোখে হাত রেখে কপাল কুঁচকে ফেলে সে। স্বাভাবিক হতেই চোখ থেকে হাত সরালো। অদূরবর্তীতে দাঁড়ানো হৃদের দিকে তাকাতেই অন্তরাত্মা কেঁপে উঠল। হৃদ মন্তর পায়ে হেঁটে নিশাতের পাশে বসল। নিশাতের অন্তর্মহলে ঝড় উঠে গেছে। গায়ের ওড়না বাতাসে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। নিশাত সেদিকে পাত্তা না দিয়ে চাদর জড়িয়ে গা ঢাকলো। হৃদ পাশে বসে আচমকা নিশাতের মাথায় এক হাত রাখলো। নিশাত চোখ বন্ধ করে নিল। এত ভুল করার পরও যে মানুষটা তাকে ফিরিয়ে এনেছে তার কাছে, তাকে কি একটাবার ক্ষমা চাওয়া যায় না? অবশ্যই যায়। চাদর আঁকড়ে কম্পিত গলায় বলে উঠল, আমাকে ক্ষমা করে দিন হৃদ। আমি আপনাকে ছেড়ে চলে যেয়ে অপরাধ করেছি, পাপ করেছি। তিক্ততা আর বিষাদে ভারাক্রান্ত মনে আপনার ভালোবাসা চোখে লাগেনি। আমার মাঝে কোনো আবেগ ভালোবাসা কিছুই নেই, অনুভূতি শূন্য আমি। তাই আপনাকে ছেড়ে। কণ্ঠনালী ধরে এলো নিশাতের। কষ্টের প্রখরতা বেড়ে দ্বিগুণ হলো। কাল বিলম্ব না করে হৃদ নিশাতের মাথায় হাত রেখে নিজের বুকের মধ্যখানে মিশিয়ে নিল। হৃদ স্পন্দন ক্রমাগত ছুটে চলেছে অস্বাভাবিকভাবে। নিয়ন্ত্রণহীন হয়ে নিশাত সেই হৃদস্পন্দনের গতি টের পাচ্ছে। নিশাতের বুকটা ধক করে উঠল। কতটা বিষাদ ভরা যন্ত্রণায় ছটফট করছে হৃদ ভেতরে ভেতরে। নিজেকে ধাতস্থ করে নিশাত পুনরায় বলল, আপনাকে কষ্ট দিয়ে সেই ফল আমিও পাচ্ছি। কথাই আছে না, রিভেঞ্জ অফ নেচার। কথাটা যেন আমার ক্ষেত্রে একেবারেই সঠিক। আমি আর নিতে পারছি না হৃদ, বাঁচতেও পারছি না ঠিকভাবে। শ্বাস নিতেও কষ্ট হয়। ক্ষমা করে দিন। আমি জানি আমি ক্ষমারও অযোগ্য, কিন্তু। নিশাত এবারও কথা শেষ করতে পারল না। কেউ যেন গলা চেপে ওর বাকশক্তি কেড়ে নিচ্ছে। চক্ষুশোল জ্বলে ভরপুর। হৃদের চুপ থাকা যেন নিশাতের অন্তরিক্ষ কাঁপিয়ে দিচ্ছে। তাহলে কি তার এই যন্ত্রণার থেকে নিস্তার নেই? হৃদ কি তাকে ভুল বুঝে দূরে ঠেলে দিবে? অজানা আশঙ্কায় বুক জর্জরিত হয়ে হৃদের টি শার্ট আঁকড়ে ধরে ঝনঝনিয়ে কেঁদে ফেলল। হৃদ হতবিহ্বল হয়ে তাকালো। নিশাতকে ছাড়িয়ে বিচলিত নয়নে তাকালো। নিশাত শব্দ করেই কাঁদছে। হৃদ নিশাতের গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে দূরত্বমা? কোথায় কষ্ট হচ্ছে? কাঁদছো কেন? তাকাও আমার দিকে, কি হয়েছে বলো? নিশাত অনুতপ্তর অনলে দগ্ধ হয়ে ভেজা চোখে তাকালো। কিছু বলার জন্য মুখ খুলতেই হৃদ ঠোঁটে আঙ্গুল দিল। নিশাত কেঁপে উঠে অবাক চোখে তাকালো। দুর্বিদ্ধ হেসে কণ্ঠস্বর গাঢ় করে বলল, অতীতের পিছুটানে ছুটে নিজেকে কষ্ট দিও না দূরত্বমা। তুমি ভুল ছিলে, সেটা বুঝতে পেরেছো, তাহলে কেন কাঁদছো? কেন এত যন্ত্রণা নিয়ে শ্বাস নিতে হবে তোমাকে? আর রইল আমার ক্ষমা করার কথা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই দূরত্বমা, ক্ষমা করার প্রশ্নই আসে না। আমার গল্পের অভিলাষ তোমাতেই থেমে গিয়েছে। তোমাকে ছাড়া আমি প্রাণহীন। অন্তকরণে বেসামাল ধুকপুকানি হয় নিশাতের। টলমল চোখে হৃদের দিকে তাকাতেই গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। হৃদ চোখের জল মুছে দিয়ে ওষ্ঠ পরশ বুলিয়ে দেয় নিশাতের ভেজা কম্পিত অক্ষুযুগলে। উথাল পাথাল ঢেউ সৃষ্টি হলো নিশাতের সমগ্র সত্তায়। হৃদ অমায়িক হেসে নিশাতকে ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্লোর থেকে ওড়না নিশাতের হাতে ধরিয়ে দিল। নিশাত শুধু তাকিয়ে রইল হৃদের দিকে। হৃদ মৃদু হেসে ঘর থেকে যেতে যেতে বলল, খাবার নিয়ে আসছি, এসে যেন চোখের কোণে সুখের অশ্রু, কষ্টের অশ্রু কোনো অশ্রুই না দেখি। আমার দূরত্বমার চোখে অশ্রু স্থায়ী হবে না, আর আমি হতেই দিব না। অশ্রুসিক্ত আখিদয় মুছে নেয় নিশাত। ঠোঁটের কোণে হাসি আনার প্রয়াস করে। ধিমি গলায় বলে ওঠে,
আপনাকে ভালোবাসা দেবার প্রতিশ্রুতি দিচ্ছি রিত। অডেল অপেক্ষায় আছি আপনার ভালোবাসা হৃদয়ঙ্গম করবার জন্য। তুষি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরাব বেডের এক সাইডে হেলান দিয়ে বসে আছে। তুষি চোখ মুখ মুছে আরাফের সামনে দাঁড়িয়ে বলল, বসে আছেন কেন, ঘুমাবেন না? আরাফ চোখ বন্ধ ছিল। তুষির আওয়াজে চোখ মেলে বলল, ও ইয়া। বলেই বেডের একপাশে গা এলিয়ে দিল। তুষি দাঁড়িয়ে নখ কামড়ে ধরে আছে। এই প্রথম একজন পুরুষের সাথে তাকে বেড শেয়ার করতে হবে। এর আগেও আরাফের সাথে ঘুমিয়েছে, তবে তখন বিষয়টা অন্যরকম ছিল। তুষি দাঁড়িয়ে থেকেই কিছুক্ষণ লাইট অফ করে বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে পড়ল। আরাফের দিকে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। চোখ বন্ধ করে আছে তিনি। ঘুমিয়ে গেছে কিনা বোঝার দায়ে তুষি তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে আবারও সামনে তাকালো। মনে মনে একবার ভাবলো তখনকার ঘটনার জন্য একবার ধন্যবাদ বলবো কি। ধন্যবাদ দেবার কথা মাথায় আসতে ঘুম নেমে এলো চোখে। মাঝরাতে বেশ গরম লাগলো তুষির। সামান্য নড়তে চড়তেই গরম আরো বেড়ে গেল। চোখ মুখ কুচকে তাকাতে বুঝলো তার কোমর জড়িয়ে আছে এক শক্তপোক্ত হাত। মুহূর্তেই গরম ভেঙে হিম হয়ে আসে শরীর। আরাফাত হাত সরাতে নিতে আরাফ ঘুমের মাঝে কোমরের বাঁধন আরো শক্ত করে। নড়ে চড়ে তুষির ঘাড়ের পেছন থেকে মুখ ডুবালো। তুষি চোখ বড় করে পুনরায় হাত সরাতে গেলে আরাফের হাত শীতল হওয়া তো দূর, আরো যেন জাপটে ধরেছে। তুষি ধরফরিয়ে ছাড়িয়ে নেয় আরাফের হাত। উঠে বসে একটু পিছিয়ে যায়। আরাফ কাঁচা ঘুমটা ভাঙায় বিরক্ত হয়। বিরক্তির সুর টেনে হালকা চোখে মেলে বলে, ঘুমের মাঝে লাফাতে হবে তোমাকে? তুষি কপট রাগ দেখিয়ে বলে, আপনার তো কোনো হেলদোল থাকে না ঘুমের মাঝে, আবার আমাকে বলতে এসেছেন এই উঠুন? আমি ঘুমাবো না আপনার সাথে। আরাফ উঠে বসে। তুষির দিকে তাকিয়ে করা চাহনি নিক্ষেপ করে বলে, কি সমস্যা? আপনি আমার কোমর জড়িয়ে ধরলেন কেন? এটা কি ধরনের অসভ্যতামি? আরাফ এক ভ্রু উঁচিয়ে বিছানায় ভর দিয়ে তুষির দিকে ঝুঁকে পড়ে। তুষি গায়ে চাদর টেনে পিছিয়ে যায়। আরাফ ধীর গলায় বলে, শুধু কোমর জড়িয়ে ধরেছে, আর তো কিছু করেনি। ওপরে একটু কেন করছো? কোমরই বা ধরবেন কেন? আমার কোমর কি মাগনা নাকি? তোমার সবকিছু আমার জন্য মাগনা, আর আমি মাগনা পেয়ে ইউজ করছি না। তোমার এত রিয়েক্ট করার কি কারণ তাহলে? তুষি ঝামটা মেরে মুখ ঘুরালো। আরাফের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি জাস্ট একটা অসভ্য লোক। আরাফ বাঁকা হেসে সরে গেল। তুষি সোজা হয়ে বসে গলা ঝেড়ে বলল, চলুন একটা ডিল করি। আরাফ ক্ষিপ্ত হয়ে বলে, এই রাতের বেলার কি কি করতে ইচ্ছা হয় তোমার? আর কি কি মানে? আরাফ জবাব না দিয়ে গম্ভীর চোখে তুষির দিকে তাকিয়ে রইল। তুষি আরাফের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না। চুপ করে একপাশে শুয়ে পড়ল। আরাফ বাঁকা হেসে অন্য পাশে নিজেও শুয়ে পড়ে। তুষি এবার যথাসম্ভব দূরে গিয়েই শুয়েছে। আরাফ চোখ বন্ধ করে ঠান্ডা গলায় বলল, স্ট্রেস নিতে হবে না, আর জড়িয়ে ধরবো না, টেক ইট ইজি। মেদিনীতে প্রভাতের আগমন ঘটেছে কিয়দংশ পূর্বে। হাজার বিষাদ ভরা তোর স্মৃতির অবসান ঘটিয়ে উদিত হলো নীলাবরাঙা রঙিন গগন। মেঘের আড়ালে সূর্য তার কিরণ ছড়িয়ে দিচ্ছে। জানলার পর্দা সরিয়ে ফেলতেই ঘুম উবে গেল নিশাতের। তন্দ্রাচ্ছন্ন ভাব মিয়ে গেল। চোখে হাত রেখে অন্য পাশে ফিরে ঘুমানোর প্রয়াস চলল কিছু সময়। ললাটে দীর্ঘ সময় উষ্ণ স্পর্শে নড়ে চড়ে চোখ মেলল নিশাত। সন্নিকটে ঝুঁকে থাকা হৃদের মুগ্ধকর মুখশ্রী দেখেই খানিক ভরকালো। ধরফরিয়ে উঠতে নিতে হৃদ বাধা দেয়। নিশাত থম মেরে শুয়ে পড়ে পুনরায়। চাদরের উপরই ভাগ টেনে নিয়ে গাল হাত ছুঁয়ে দেয় হৃদ। মিহি সুরে বলে, গুড মর্নিং। নিশাত বিস্ময় নয়নে তাকিয়ে আছে। হৃদের এহেন আচরণ খুবই বিরল তার জন্য। সবসময় গম্ভীর, রাগী চাহনি, গর্জিত কণ্ঠ, এসবের সাথেই সাক্ষাৎ রয়েছে তার। অথচ আজ হৃদের নতুন এক রূপ যেন নিশাত কথা বলতে ভুলে গেল। ফেলফেল চোখে তাকিয়ে থেকে মনে হলো কিছু বলা দরকার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হাসতে চেষ্টা করলো, তবে কিছু বলল না। হৃদ সেই হাসিতে ক্ষান্ত হলো। হৃদয় জুড়ে প্রশান্তির ছোঁয়া লেগে গেল। হৃদ মৃদু হাসলো। সেই হাসিতে স্থির হলো নিশাতের অক্ষি যুগল। হৃদ হালকা গলায় বলল, ঘুম হয়েছে? নিশাত মাথা নেড়ে হ্যাঁ বলল। হৃদ নিশাতের বাহু ধরে উঠিয়ে বসালো।
ধীর সুস্থে নিশাদকে ফ্রেশ হতে বলে বাইরে চলে যেতে নিয়েও থেমে গেল। আবারও এগিয়ে গেল নিশাদের সম্মুখে। নিশাদ চোখ তুলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। হৃদ ব্যস্ত গলায় বলল, উঠতে পারবে? আমি হেল্প করব? নিশাদ জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, আমিই পড়বো। নিশাদ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালালো। অম্বর জুড়ে খোলা চুলগুলো আছড়িয়ে উঁচু করে ঝুটি করে নিল। ড্রেসিং টেবিলের সামনে ছোট্ট টুলে বসে ভাবলেশীন চোখে তাকিয়ে থাকলো নিজের দিকে। নিজের মুখশ্রীতে বিদ্যমান বিষাদের ছোঁয়া। চোখের নিচে কালো দাগ যেন বলে দিচ্ছে তার অশ্রু ভারাক্রান্ত চোখ জোড়ার কথা। শুকিয়ে যাওয়া মুখপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠতে গেলেই হৃদ পুনরায় বসিয়ে দিল। নিশাদ চমকে আরশিতে তাকালো। হৃদ তার পেছনেই দাঁড়িয়ে আছে। হৃদ হাঁটু ভেঙে নিশাতের পাশে বসল। পকেট থেকে সেই দুল জোড়া বের করে আলতো হাতে নিশাতের কানে পরিয়ে দিল। নিশাত মাথা নিচু করেই বসে আছে। এই দুল জোড়া এর আগেও একবার হৃদ পরিয়ে দিয়েছিল। তখন ঘৃণা লাগলেও এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছে মন। নিশাতের নত মুখ দেখে হৃদ দু হাতে আগলে ধরল গাল। নিশাতের টলমল চোখ জোড়ার দিকে তাকাতেই হৃদয় ব্যথিত হলো হৃদের। দু চোখের অশ্রু মুছে দিয়ে ভরাট গলায় বলে, কাঁদতে বারণ করেছিলাম তোমায়, আর এক ফোঁটা অশ্রু যেন না দেখি, গট ইট? হৃদের গম্ভীর কণ্ঠে নিশাত হকচকিয়ে দুদিকে মাথা নাড়ে। হৃদ ঠোঁটে লিয়ে হেসে বলে, আচ্ছা, খাবে এখন? আজকে তোমাকে নিয়ে বের হব। হৃদ বলতে বলতে উঠে দাঁড়িয়েছে। নিশাত কপাল কুঁচকে দাঁড়িয়ে বলল, কোথায় যাব আমরা? তোমার ভাইয়ের কালকে বৌভাতের অনুষ্ঠান ছিল, তুমি তো যেতে পারলে না। হুটহাট অজ্ঞান হয়ে যাও কিভাবে বলো তো? নিশাত যেন লজ্জা পেল। এই পর্যন্ত বহুবার সে জ্ঞান হারিয়েছে, যার কারণ হৃদ স্বয়ং নিজেই ছিল। লজ্জায় নতজানু হয়ে আর চোখে তাকাতেই হৃদ ঠোঁটে লিয়ে হাসল। খানিক দূরত্ব গুছিয়ে হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো হৃদ। নিশাত বিস্ফোরিত চোখে তাকালো। দূরত্বের ব্যবধান ঘুচিয়ে নিশাদের কানের কাছে মুখ এগিয়ে পিছেল কণ্ঠে বলল, লজ্জা পেয়ে এত তাড়াতাড়ি আমাকে নিয়ন্ত্রণহীন করে দিও না দূরত্বমা। ইউ নিড টাইম। নিশাত দু চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে। হৃদের ফিসফিসে কণ্ঠে শৈল ঝাঁকিয়ে উঠছে তার। হৃদের প্রশস্ত বুকের ছাই রঙা টি শার্ট হাতের মুঠোতে পুড়ে নিতেই হৃদ ভ্রুকুচকে নিশাতের হাতের দিকে তাকালো। নিশাতের হাতের উপর হাত রেখে রাজভারী গলায় বলল, কি হয়েছে? এটুকুতে টি শার্ট খামচে ধরেছ? আমি তো বললাম টাইম দিব। নিশাত হকচকিয়ে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। হৃদের নবরূপে নিশাতের দম বন্ধ হয়ে যাচ্ছে। হৃদ ঠোঁট টেপে হেসে বলল, লজ্জা দেওয়ার সূচনাই তো হলো না, এখনই লজ্জায় এই অবস্থা? না জানি। নিশাত হৃদের কথা শেষ করতে দিল না, দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। হৃদ হতভম্ব হয়ে গেল। এই সামান্য কথায় লজ্জায় মিয়ে গেল মেয়েটা। এত নাজুক তার দূরত্বমা। তুষি কাঁথা টেনে মাথা পর্যন্ত নিয়ে ঘুমোচ্ছে। সকাল 10টা বেজে গেছে, সেদিকে তার বিন্দু পরিমাণ হুঁশ নেই। গত 2 রাত ঘুমোতে পারেনি, আজ ঘুমিয়ে সেসব পুষিয়ে নিচ্ছে। মিসেস অনিন্দিতা চোখ গরম করে মেয়ের ঘরের দিকে তাকিয়েছে। আরাব বাড়িতে তাই কিছু বলতেও পারছে না। ইলু ভোরে ঘুম থেকে উঠে পড়তে বসেছে, আর তুষি ঘুমিয়েই যাচ্ছে। আরাব ঘুম থেকে উঠে অনেক আগেই বাইরে গিয়েছিল। তুষিকেও ঘুমোতে দেখে আর ডাকেনি। বাইরে থেকে ফিরে এসেও তুষির কোনো পরিবর্তন দেখলো না। পকেট থেকে ফোন মানিব্যাগ বের করে টেবিলে রাখলো। তুষির দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ভ্রুকুচকে তুষির দিকে আবারও তাকালো। ঘড়ির দিকে চোখ রাখতে আরাফের মেজাজ খারাপ হলো। এত ঘুমায় কিভাবে এই মেয়ে? হাত থেকে তোয়ালে ফেলে তুষির দিকে এগিয়ে গেল। উপর থেকে কাঁথাটা টেনে ধীর গলায় ডাক দিল। তুষির কোনো রূপ সাড়া পেল না, তাই গম্ভীর হলো আরাফের মুখ। 2-1 ডাক দিতে তুষি বিরক্ত হয়ে হাত সরিয়ে দিল। আরাফও নাসরবান্দা। তুষির কাজ ঝাঁকিয়ে তেজি কণ্ঠে ডেকে উঠল, গেরা আপ তুষি, কত ঘুমাও তুমি? রাত শেষ হয়নি তোমার? তুষি বিরক্তের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ঘুমন্ত মুখেই তেতে উঠল। দূর বেটা, আমি ঘুমালে আপনার কি? মেজাজটা খারাপ লাগে। রাতেও আপনার জন্য ঘুমাইতে পারি নাই, এখন আবার আপনি যান না, নিজের চরকায় তেল মারেন। আরাব চোখ গরম করে তাকিয়ে এক টানে উঠিয়ে দিল তুষিকে। তুষি ঘুম কাটাতে না পেরে চেঁচিয়ে উঠল, উফ, সমস্যা কি? আরাব এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কাল রাতে ঘুমাতে পারোনি কেন? আপনার জন্যই তো, আপনি বারবার আমাকে জড়ি। এইটুকু বলেই তুষি থেমে গেল।
ঘুম কাটিয়ে চোখ বড় করে তাকালো আরাফের দিকে। আরাফ ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি করেছি আমি? তুষি এদিকে সেদিকে তাকিয়ে বিছানা ছেড়ে নামলো। ইতস্তত করেই বলল, কিছু না। আমাকে এত সকালে ডাকলেন কেন? ঘুমোচ্ছিলাম তো আমি। আমিও দেখেছি তুমি ঘুমিয়েছিলে, বাট এত সকালে এখন আর নেই। 11টা বেজে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে শহীদ হওয়ার ইচ্ছা আছে নাকি? তাতে আপনার কি? আমি শহীদ হয়ে যাই বা যাই হয়ে যাই, আপনার তো দেখার বিষয় না। অধর কনিষ্ঠৎ বাঁকায় আরাফ। তুষি সন্নিকটেই দাঁড়ায়। তুষি চুলের পেছনের কাটায় অনতিবিলম্বে টান দিয়ে খুলে দেয়। তুষি শিরশির করে কেঁপে উঠে কানে। চমকে তাকাতেই আরাফ মাদকতা মেশানো কণ্ঠে খাদ্যে নামিয়ে বলে, বউ শহীদ হয়ে গেলে লস আমার। বউকে আদর করতেই পারলাম না এখনো, আর এর মধ্যে যদি ঘুমিয়ে ঘুমিয়ে শহীদ হয়ে যাও, ইটস এ বিগ লস ফর মি। লজ্জায় চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। অকপটে কিভাবে কথাগুলো বলে দিল আরাফ। এতটা লাগাম ছাড়া হয়ে গেল কবে? আরাফ তুষির থেকে দূরে দাঁড়িয়ে কপালে পাওরে থাকা চুলগুলো ঠেলে গা ছাড়া ভাব নিয়ে বলল, এক কাপ কফি দিতে পারবে? তোমাকে ঘুম থেকে জায়গাতে গিয়ে মাথা ভার হয়ে গেছে। ব্ল্যাক কফি বানাও কড়া করে। তুষি রোবটের ন্যায় কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আরাফের লাগামহীন কথায় কান গরম হয়ে আসছে তার। আর এক মুহূর্তও দাঁড়ানো যাবে না এখানে। ছাই রঙের গুটলি পাকানো আকাশে আজ সূর্যের দেখা নেই। মেঘের আড়ালে সূর্য যেন দিন কয়েকের জন্য ছুটি নিয়েছে। দুপুরের সময়টা উত্তপ্ত থাকার কথা হলেও প্রকৃতিতে এক শীতল শীতল ভাব। ঘড়িতে বাজে দুপুর 12টা। বাড়িতে মেহমান বলতে কেউ নেই। মিসেস অনিন্দিতা রান্নাঘরে খুন্তি নাড়ছেন। আরাফ বাড়িতে নেই। নিয়ম অনুযায়ী আজকের বাজার তার করার কথা। সেই মোতাবেক বাজারেই গিয়েছে। তুষি আলমারি থেকে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরতে ব্যস্ত। অত্যন্ত বিরক্ত আর অনিচ্ছা নিয়েই কাজটা করছে সে। সকালে নাস্তার পর আরাফ কাট গলায় বলে দিয়েছে আজ নাকি সন্ধ্যায় তাদের বাড়ি ফিরতে হবে। আগামীকাল থেকেই নাকি আরাফের অফিসে খুব জরুরি বৈঠক আছে। আর আরাফের অফিস তুষিদের বাসা থেকে বেশ দূরে, এজন্য আজ রাতেই যেতে হবে। তুষি দ্বিরক্তি করলে আরাফ নরম গলায় বলেছে কিছুদিন পর আবার নিয়ে আসবে এখানে। তবুও তুষির মন মানতে নারাজ। ললাটে বিরক্ততার ভাঁজ, চোখের কোণে বিন্দু বিন্দু পানির ছাপ নজরে এলেও তুষি সন্তর্পণে হাত দিয়ে মুছে নিচ্ছে। কান্না করে কি লাভ? বিয়ে যখন হয়েছে শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, তাই মায়া বাড়িয়ে লাভ নেই। তুষি সব জামা কাপড় ব্যাগে রেখে চেন টেনে দিল। বিছানা থেকে ব্যাগ নামিয়ে এক কোণে রেখে দিল। বুক ভরে শ্বাস নিয়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। বাইরে ঠান্ডা আবহাওয়ায় থাকলেও তুষির বেশ গরম লাগছে। ভাবলো শাওয়ার নিয়ে নিবে। কাবার থেকে একটা সুতির শাড়ি বের করে ওয়াশরুমের দিকে যেতে নিলেই ইলু ঘরে আসে। তুষি দাঁড়িয়ে যায়। তির্যক চোখে পর্যবেক্ষণ করে ইলুর মুখখানা। ইলু তুষির পাশ দিয়ে হেঁটে বিছানায় বসে পড়ে। তুষির দিকে তাকিয়ে পাশে হাত রেখে বসতে বলল। তুষি বিনা বাক্যে পা চালিয়ে ইলুর পাশে বসে পড়ল। প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। ইলু তুষির দিকে এক পলক তাকিয়ে ইতস্তত করে বলে উঠল, কাল রাতের কথার জন্য কিছু মনে করিস না। আসলে আমি হঠাৎ করে যে কেন এগুলো বললাম জানি না, একটু বেশি হাইপার হয়ে গিয়েছিলাম মনে হয়। তুষি হুহা কিছুই করল না। তার চোখে এখনো অঢেল প্রশ্ন। ইলুকে এর আগে এত সিরিয়াস হতে দেখেনি। তুষিকে চুপ থাকতে দেখে ইলু ঘুরে বসে তুষির দিকে। তুষির এক হাত মুঠোতে পুড়ে নিয়ে একরাশ আশা নিয়ে বলে ওঠে, তুষি আমাকে ভুল বুঝিস না। আমি বলছি না যে তুই আরাব ভাইয়াকে মেনে নিস না, আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো তোদের সম্পর্ক এগিয়ে নিবি, কিন্তু একটু বুঝে নে আগে তুষি আরাব ভাইয়া তোকে ভালোবাসে কিনা। ভালোবাসা ছাড়া সম্পর্ক এগিয়ে নিস না। পুরুষ জাতির সবচেয়ে বড় দোষ কি জানিস? তাদের যতক্ষণ নিজের স্ত্রীর প্রতি চাহিদা থাকবে ততক্ষণ তার সাথে ভালোবাসা থাকবে। এরপর চাহিদা শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। আমি কিন্তু বলছি না আরাব ভাইয়া এমন। আমি বলতে চাইছি সময় নেই, পড়াশোনা কর, নিজের একটা কেরিয়ার নিশ্চিত কর, যাতে পরে ঘটনা উল্টো দিকে ঘটলেও তুই ভেঙে না পড়িস। তুষি অবাক হয়ে ইলুর চোখের দিকে তাকালো। চশমার শুভ্র সাদা কাজ ভেদ করে স্পষ্ট ইলুর ভেজা কণিকা জলে টইটুম্বুর। তুষি এক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। যে মেয়ে কখনো আগে কাঁদেনি সে আজ এভাবে তার সামনে কাঁদছে। ইলু ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে পুনরায় গলার খাদ নামিয়ে বলল, আরাব ভাইয়া তোকে ভালোবাসে? তুষি হতবাক হয়ে গেল। মুখে কিছু বলার জন্য ভাষা পেল না। এর উত্তর তার কাছে নেই। শূন্য দৃষ্টিতে চোখ নামিয়ে ভাবতে চেষ্টা করলো আরাফের থেকে আদৌ ভালোবাসা নামক
কোনো আচরণ পেয়েছে কিনা। বিয়ের আগে অনাকাঙ্ক্ষিতভাবে গাড়িতে ঘটে যাওয়া সেই মুহূর্ত তো অনিচ্ছাকৃত ছিল। আরাফ নিজেই বলেছে, বিয়ের পর আরাফ নিচে থেকে কখনো জড়িয়েও ধরেনি। ঘুমের মাঝে ধরেছে, তবে স্বইচ্ছায় নয়। তুষি প্রখর এক চিন্তায় মগ্ন হলো। তুষিকে চুপ থাকতে দেখে ইলু উঠে দাঁড়ালো। হগচরে চোখের জলটুকু হাত দিয়ে মুছে সতরিক্ত গলায় বলল,